চারুকলা ভর্তি প্রস্তুতি, এনটিআরসি জব প্রিপারেশন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য বিস্তারিত গাইডলাইন পেতে আজকেই আমাদের নিউজলেটার এনরোল করুন এবং সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই। একটা পারফরমেন্স দেখতে চাই। আর আবৃত্তি, হ্যাঁ শিওর, শুরু করেন। আবৃত্তি করছি কবি শামসুর রাহমানের স্বাধীনতা তুমি কবিতাটি। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। এটুকুই। ভেরি গুড। সবাই আপনার জন্য একটা হাততালি আমরা দিলাম না, এখন মনে মনে আপনি হাততালি নিয়ে নেন কানে কানে। ওকে, সো বেশ ভালো ছিল, ইন্টারেস্টিং ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় আপনাকে আরেকটু মানে টাইট করা উচিত, লাইক সেন্টেন্স গুলো। যদি আমরা একটু উদাহরণস্বরূপ দেখি, যে আপনি যখন বলছেন না যে অঝোর কবিতা, অবিনাশী গান, এই জায়গাটা না আপনি লাস্টে একটু টান দিবেন, তারপর থামবেন। আপনি একটা জিনিস খেয়াল করবেন, ওইখানে যে কবিতাটা পড়তেছেন ওইখানে কোথায় লাস্টে কমা বা দাড়ি টাড়ি এরকম জিনিসপত্র আছে, আর ওইভাবে হচ্ছে আপনার ব্রেকটা নিবেন। আপনার একটানা বলে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার জানি ব্যাকগ্রাউন্ডে হয়তো বা কোনো বাচ্চা কাচ্চা আছে, যার কারণে হয়তো বা একটু ব্রেক খাচ্ছেন, বাট স্ট্রেট আরেক কয়েকবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যাবে। বাট ইটস রিয়েলি গুড এখন পর্যন্ত, কারণ অনেকেই পারফরমেন্স অ্যাটলিস্ট করে নেন, আপনি কিছু করে আনছেন, রেডি করে আনছেন। ইটস রিয়েলি গুড। তো এর পাশাপাশি আপনি একটু সঙ্গীত ট্রাই করেন। হ্যাঁ, আমি তো আপনি গান পারি না। গান পারেন ঠিক আছে, কিন্তু চেষ্টা তো করতে হবে। এটা একটু ট্রাই করেন, এট দ্য সেম টাইম চেষ্টা করেন। এখন আমরা আপনাকে আরেকটু ছোট্ট মক নেই, গত ক্লাসে আমরা যেটা করেছিলাম। হ্যাঁ, আপনি সবার আগে আপনি মনে করেন যে আসলেন এন্ট্রেন্স, যে এক্সামিনারদের সামনে আপনি দাঁড়ায় আছেন, আপনার সামনে এক্সাম বোর্ড রয়েছে। এখন তারা আপনাকে রেগুলার যেরকম কোয়েশ্চেন আস্ক করে সেটা আস্ক করবে। ওকে, তো আচ্ছা, আপনি কি রেডি? আমরা কি শুরু করবো? জি বলেন। ওকে, ভেরি ওয়েল ডান। আচ্ছা, আপনার পরিচয় দেন। আসসালামু আলাইকুম, আমি শরিয়া ইসলাম বিভা, আমি ঝালকাঠি থেকে এসেছি। হ্যাঁ, লাস্টে একটু অ্যাড করবেন যে আপনি আবৃত্তি, হ্যাঁ, সঙ্গীত, আমি অভিনয়। আবৃত্তি সঙ্গীত তো পারি না, সঙ্গীত কেন আচ্ছা, বলবো। আপনি আবৃত্তি অভিনয় করতে পছন্দ করেন, এইভাবে বলে আপনার, হ্যাঁ বা আপনি আবৃত্তি বা হ্যাঁ, আমি অভিনয় আবৃত্তি করেন, অভিনয় করতে পছন্দ করি। হ্যাঁ। এটা বলে শেষ করবেন। দেন আপনি তো এর আগেও ক্লাস করেছেন, সো ইউ হ্যাভ এনাফ আইডিয়া অ্যাবাউট ইট, তাই না? তো হুম। আচ্ছা, যাই হোক, এখন এই ব্যাপারটা একটু ফলো আপ করতে হবে। এ পর্যায়ে হচ্ছে আমরা মানে এইটা একটু আরেকটু এক্সটেন্ড করি, যেহেতু আজকে আমরা অলরেডি একটা রেকর্ডেড 10 মিনিটের একটা বিষয় নিয়ে কথাবার্তা বলছিলাম। তো এটা নিয়ে আমি আপনার সাথে এক্সপেরিমেন্টালি কিছু ডিসকাশন করি, ঠিক আছে? ওকে, আচ্ছা, আপনি লাস্ট কোন লেখকের বই পড়েছিলেন? ইলমা বেহরোজের। নভের? জি। আপনি লাস্ট কোন, আপনি মানে বিগত আপনি লাস্ট শেষবারের মতো আপনি কোন লেখকের বই পড়েছিলেন? ইলমা বেহরোজের পদ্মজা পড়েছি last। হুম, আচ্ছা, এর কাহিনী প্লটটা কেমন সাধারণত? একটা সুন্দরী মেয়ে, তার বিয়ে হয় একটা ভালো পরিবারে, এরপরে বিভিন্ন রহস্যময় জিনিসপত্র এখানে ঘটে। ওকে, ঠিক আছে, তাহলে আপনি এই লেখকের এ- একটা কেন্দ্রীয় চরিত্রে আপনি আমাদের সামনে একটা ছোট্ট ডায়ালগ জাস্ট বলবেন আর কি। হ্যাঁ, বা মানে বুঝতে পারছেন তো? জাস্ট একটা সিকোয়েন্স বলা ট্রাই করেন। এখন আমার তত মনে নেই। ওকে, এই জন্যে যেটা আমরা এখান থেকে লেসন লার্ন করলাম, যে আমরা খুব কমপ্লিকেটেড কিছুতে যাব না।
উই আর জাস্ট গোয়িং থ্রু আর জেনারেল ইনফরমেশন, লাইক খুবই কমনলি যেটা চলে বা সবাই যেটা জানে। অনেক সময় আমরা আমাদের মানে বেস্টটা এমনভাবে উপস্থাপন করে ফেলি যেটা খুবই কমপ্লিকেটেড করে ফেলে, হ্যাঁ, ইন ফ্রন্ট অফ দ্য এক্সামিনার্স। সো খুবই ওয়াইজলি সিলেক্ট করা লাগবে আপনি কোন লেখকের কোন লেখনীটা বা পার্টিকুলার কেন্দ্রীয় চরিত্র সম্পর্কে আপনি আলাপ করতে চাচ্ছেন, এন্ড আপনি অলরেডি সে সম্পর্কে জানেন কিনা। আপনারা নিশ্চয়ই জানেন যে ডিউতে এক্সাম কিন্তু ম্যাক্সিমামলি ২ ধাপে হয়। প্রাথমিক সিলেকশন, তারপর চূড়ান্ত সিলেকশন। সো এই ২ ধাপে সিলেকশনের ক্ষেত্রে কিন্তু সাধারণত আপনাদের ডাইরেক্টলি যে বিষয়টা সবথেকে বেশি মাথায় রাখতে হয়, প্রাইমারি সিলেকশন আপনি যেটা জানেন বা পারেন সেইটা ব্যতীত বাকি অন্য কোনো কিছু আপনাদের সাথে বলে দিতে পারে যে হ্যাঁ, আপনি একটু প্র্যাকটিস করে আসবেন বা এই জিনিসটা শুনে এবার দেখে আসবেন, এরকম সেরকম। তো এই জন্য হচ্ছে চেষ্টা করবেন যে একটা অ্যাভারেজ অবস্থায় নিজেকে রাখা। খুব কমপ্লিকেটেডও না, আবার খুব বেশি পরিমাণে কি অ্যাডজাস্টেবলও না। একটা অ্যাভারেজ অবস্থায় রাখা। যেন আপনার এক্সামিনার সরাসরি আপনাকে ওই সিলেকশনের বিষয়গুলো দিতে পারে। আমি কি বুঝাতে পারছি? এখন আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার জড়তা তত বেশি কমবে। আমরা সবাই জানি যে ফেসিয়াল, এক্সপ্রেশনাল বা কথাবার্তা নতুন জায়গায় বলার যে একটা কমপ্লিকেশন থাকে, আমরা আমাদের নিজেদের সাথে যখন কথা বলি ক্লোজ রিলেটিভ একরকম ফিল করি, আমাদের যাদের ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে আমরা একরকম ফিল করি। অ্যাট দ্য সেম টাইম যখন আমরা একটা অচেনা অজায়গা মানে আনফ্যামিলিয়ার পরিবেশে যাচ্ছি, তখন কিন্তু আমরা আরেকভাবে নিজেদেরকে ডিল করি। ফর দ্যাট রিজন ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট ইট, যেন অ্যাটলিস্ট আপনার পিঠ বাঁচে, আপনি যেন সেকেন্ড রাউন্ডে ভালোভাবে যেতে পারেন। এরপরে হচ্ছে আপনি আপনার মতো করে যে প্রস্তুতিটা নিচ্ছেন সেটাই বারবার কারেকশন করে নিজেকে ফাইনাল রাউন্ডের জন্য উপস্থাপন করবেন। ঠিক আছে? আচ্ছা, তো আই হোপ যে আপনার ক্লিয়ার ব্যাপারটা। তো এখন সবার জন্য আমি যেটা মেসেঞ্জারে ইনবক্সে লিখে, মেসেঞ্জারে না, গ্রুপে যেটা লিখে দিয়েছি যে আপনারা হচ্ছে চেষ্টা করবেন অ্যাটলিস্ট একটা লেখক তার লেখা বা ওই রিলেটেড টপিক ওরিয়েন্টেড কিছু বিষয় একটু সুন্দরভাবে রিহার্স করে নেওয়া, বা অ্যাটলিস্ট আপনি জেনে যান চরিত্রটা। যদি নাও জানেন তাও চেষ্টা করবেন। এমনও আমি শুনছি যে অনেক স্টুডেন্টরা আছে, তাদের যখন এই কোয়েশ্চেন আস্ক করা হয়েছে দে জাস্ট হয়ে গেছে কি অ্যান্সার দিবে। তখন বলে যে স্যার আমি তো এখন একটা পর্যন্ত বই পড়িনি। এরকম অনেক কিন্তু বলেছে। সো জাস্ট বি কনফিডেন্ট অ্যান্ড ডোন্ট স্কিপ দিস কোয়েশ্চেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছি? ওকে, সো লাস্ট ক্লাস থেকে এই পর্যন্ত আমরা যেটা শিখেছি সেটা নিয়ে যদি আমরা একটু রিমাইন্ড করি, লাস্ট ক্লাস থেকে এই পর্যন্ত সবার আগে আমরা বেসিক যে নলেজটা ছিল নাট্যকলা ওরিয়েন্টেড সেটা আমরা জেনেছি। এরপরে হচ্ছে আমরা পরিচয় পর্বটা জেনেছি। আমাদের একটা পারফরমেন্সের টাস্ক ছিল হোমওয়ার্ক দেওয়া, যেটা একমাত্র আপনি করেছেন। অ্যাট দ্য সেম টাইম আজকে আমরা সরাসরি নাট্যকর কারা বা নাট্যকরটা কি আসলে এই সম্পর্কে একটা বেসিক ইনফরমেশন জানলাম। অ্যাট দ্য সেম টাইম আমরা হচ্ছে সরাসরি আমাদের যে ফার্স্ট 15 সেকেন্ডসের যে কোয়েশ্চেন সিকোয়েন্সটা আছে এটা আসলে কেমন হওয়া উচিত, কিভাবে আপনি অ্যান্সার করতে পারেন এটা সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি একটু ব্রিফ নিলাম। আর একই সাথে হচ্ছে আমরা কিন্তু চেষ্টা করেছি যে আজকের ক্লাসটা হচ্ছে রেকর্ডেড ভার্সন রাখা, যেন আপনারা সরাসরি হচ্ছে পরবর্তীতে এটা দেখে নিতে পারেন, বা যাদের ইন্টারনেট কানেকশনের প্রবলেম হচ্ছে তারা যেন সরাসরি এটাকে পরে আরেকবার একটু দেখে অ্যাডজাস্ট করে পডকাস্ট টাইপের লিসেনিং করে নিজেদের মাথায় সেট করে নিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখন বলেন আপনারা আর কেউ কি কোনো আবৃত্তি প্র্যাকটিস করেছেন? লাস্টে একজন জয়েন করেছেন, আপনার কি অবস্থা বলেন? এটা হচ্ছে নূর, আপনার নূর না, পূর্ণ, আপনার কি অবস্থা? পূর্ণতা, আপনি মেবি সেন্ড করেছিলেন কি গ্রুপ আমাদের সাথে, নাকি ইনবক্স সেন্ড করেছিলেন নাকি? আচ্ছা, সবাই পূর্ণতার রিহার্সাল শুনেন, উনি বাসায় বসে যেটা রিহার্স করেছে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা,
আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার শনে মিলব কি সত্যি, আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধা নই দাসে, রাজার ত্রাসের দাসত্বে, নইলে মোদের রাজার শনে মিলব কি সত্যি, আমরা সবাই রাজা। আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে, নইলে ওকে, সো পূর্ণদা আপনার পারফরমেন্স নিয়ে আমি যদি একটু কথা বলি, আপনার পারফরমেন্স এক এক সময় এক এক জায়গায় ভলিউম, মানে ভলিউমটা যেটা আছে সাউন্ড এক এক রকম করতেছে। আপনি একটু মানে নাক থেকে বলার মতো ফিল আসতেছে আর কি। আপনি জেনারেলি মন খুলে বলার চেষ্টা করেন, বাট খুব বেশি নাকে নিয়েন না সাউন্ড, মানে ভয়েসটা। ঠিক আছে, আপনার জিনিসটাকে সিকোয়েন্সিয়াল সাজানোর জন্য আপনি ওইভাবে ট্রাই করার চেষ্টা করতেছেন, কারণ একটা পারফরমেন্স বলেও তো কথা, বাট এত কমপ্লিকেটেড করার দরকার নাই। ঠিক আছে, আপনি যেটা করতে পারেন, আপনি এই গানটাই করতে পারেন, অথবা আরেকটু ইজি কোনো সঙ্গীত নেন যেটা মানে নোটস গুলা কি বলে খুবই হাই ভলিউম বা আপ আপ স্কেল এরকম থাকে না, হ্যাঁ ডাউন স্কেলে থাকে, এরকম টাইপের গানগুলো থাকে, আরো সহজ ভাবে থাকে, এমন কিছু আপনি চেষ্টা করতে পারেন। যেমন আপনি যদি সহজ, আপনি ট্রাই করতে পারেন, এটা আমরা সবাই যেটা বেশ ভালোই, বাট এটা আপনার সাউন্ড হচ্ছে যে একটু নাকি নাকি চলে আসছে বেশি। প্লাস লাস্টে যদি আমরা 3 সেকেন্ড বা 4 সেকেন্ড খেয়াল করি, 1 মিনিট 5 সেকেন্ডের পর যদি আপনি শুনেন, 4 সেকেন্ডের আগের থেকে যদি শুনেন, 1 মিনিটের পর থেকেও শুনতে পারেন, দেখবেন কি যে ওইখান থেকে আপনার সাউন্ডটা একটু একরকম করতেছে, মানে ভয়েস একরকম সাউন্ড করতেছে। তারপর আমরা যদি ফার্স্ট 40 সেকেন্ড শুনি একরকম করতেছে, আবার ফার্স্ট 25 সেকেন্ড বা 20 সেকেন্ড শোনার পরে আরেক রকম করতেছে। তো এই জায়গাগুলোকে আরেকটু খেয়াল রাখতে হবে। এমনি ঠিক আছে, আপনি লাস্ট টাইম যে একটা জটিলতায় ছিলেন, আপনি হচ্ছে লাস্ট টাইম মেবি কি বলে, আপনি হয়তোবা ঠান্ডা লাগছিল, আপনি বলতেছিলেন আমাকে, তো ওই জায়গাটা থেকে আজকেটা মোটামুটি বেটার ছিল। আপনি কি একই সাউন্ড আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইছেন, তাই না? হ্যালো, পূর্ণদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, উনি একই জিনিস আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইছে। তো আই হোপ যে আপনার যে মানে ওভারঅল পারফরমেন্সটা আছে সেটা আমি একটু ইয়ে করে দিলাম, জাজ করে দিলাম। তো আপনি আবৃত্তি ট্রাই করতে পারেন, কারণ আবৃত্তিটা আপনার জন্য আরেকটু সহজ হবে। আর আজকে হচ্ছে আমি সরাসরি আপনাদের সাথে শেয়ার করেছি, দেখেন অনেক লম্বা একটা পড়ালেখা আছে, এর 2 থেকে 3 বার করে রিডিং পড়বেন। ঢাবি নাট্যকলার ইতিহাস আছে, অনেক ইনফরমেশন দেওয়া, মঞ্চনাটক সম্পর্কে বেসিক বৈশিষ্ট্য, টুকটাক ইনফরমেশন, বাংলা নাটক কোথায় কবে নাটক পারফরমেন্স ছিল, এটা একটু নিজের মতো করে দেখতে হবে। যেমন যদি আমরা ছোট্ট করে একটু দেখি যে মঞ্চ নাটকটা আসলে কি। মঞ্চ নাটক হচ্ছে একটি শিল্প মাধ্যম যেখানে অভিনেতা অভিনেত্রীরা সরাসরি দর্শকের সামনে লাইভ পারফরমেন্সের মাধ্যমে প্রদর্শন উপস্থাপন করে। এটি নাট্যকলার একটি প্রাচীন এবং শক্তিশালী রূপ, যা সাহিত্য, সঙ্গীত, নৃত্য, মঞ্চ পরিকল্পনা, আলোক সম্পাদনা যে ব্যাপারটা আছে এবং পোশাক পরিকল্পনার সমন্বয়ে গঠিত হয়। মঞ্চ নাটকের মূল উদ্দেশ্য হলো একটি গল্প বা বার্তা দর্শকের কাছে সরাসরি প্রাণবন্ত উপস্থাপন করা। একমাত্র এটাই হইতেছে 3D আর্ট বা 3D পারফরমেন্স, যেটা আমরা সরাসরি আমাদের সামনে দেখতে পারি পারফরমেন্স, বাট এটাও আর্ট। আর আরেকটা হচ্ছে স্কাল্পচার, যেটা হচ্ছে 3D আর্ট। সো হোয়াট এভার ইট ইজ, আপনাকে চেষ্টা করা উচিত যে সরাসরি যেন এই সিকোয়েন্সটা, এই ব্যাপারটা একটু মাথায় রাখা। বা অ্যাটলিস্ট একটু ধারণা রাখার চেষ্টা করবেন নিজের ভেতরে, যখন
আপনার সরাসরি হচ্ছে কোনো কোয়েশ্চেন্স আস্ক করে আপনি যেন নিজের থেকে নিজের মতো করে গুছিয়ে টু দি পয়েন্টে রেলেভেন্ট টপিক অনুযায়ী অ্যান্সারটা করতে পারেন। ঠিক আছে? এটা আপনাদের জন্য কিন্তু খুবই বেনিফিশিয়াল হবে। আমরা কমনলি দেখি যে যারা সঙ্গীতটা কম পারে বা সঙ্গীতটা একটু কম জানে, তারা কিন্তু আবৃত্তি বা অভিনয়ের মাধ্যমে চালায় দেওয়ার চেষ্টা করে। আর এটা তাদের কাছে খুব কমপ্লিকেটেড কিছু না, তাদের কাছে অ্যাকসেপ্টেড। আমি আপনাদের সাথে আরেকটু শেয়ার করি, আপনাদের যদি কারোর কোনো এক্সট্রা কারিকুলামের কোনো সার্টিফিকেট বা এক্সট্রা পারফরমেন্স রিলেটেড কিছু জিনিসপত্র থাকে যেটা ছোটবেলায় আপনি হয়তো বা করেছেন বা আপনার এর আগে ১, ২, ৪, ৫ বছরে করেছেন, আপনি কিন্তু সেগুলো ক্যারি করতে পারেন। কিন্তু না থাকলে সমস্যা নাই। ঠিক আছে? কারণ আমরা চাই না যে আপনারা খুবই বেশি কমপ্লিকেটেড সিচুয়েশনে পড়ে যান। এটা দেখাতে দেখাতে এরকম না হয় যে লাইক আপনি হচ্ছে মনে মনে ভাবতেছেন, আরে দেখাইলাম, এখন পারি না, তো টিচার পারফরমেন্সের ব্যাপারে কতটুকু কিভাবে কি ইয়ে করলো, এখন তো আপনি চান্স পাবেন না, এরকম যেন ফিল না হয়। আপনারা কি আর কোনো কিছু শেয়ার করতে চান? কোনো কোয়েশ্চেন বা কোনো বিষয় যেটা আপনি জানতে চাচ্ছেন? আমি আপনারা যদি কথা বা আলাপ না দেখান তাহলে কিন্তু সরাসরি আমাদের প্র্যাকটিসটা আমরা ধরে নেব যে খুবই এঙ্গেজিং হচ্ছে না বা আপনারা খুবই কমপ্লিকেটেড করে ফেলতেছেন। চারুকলা ভর্তি প্রস্তুতি, এনটিআরসি জব প্রিপারেশন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য বিস্তারিত গাইডলাইন পেতে আজকেই আমাদের নিউজলেটার এনরোল করুন এবং সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই। যে অনেক সময় একটা টিচার করে কি, একটা স্টুডেন্টকে কিছু কমন কোয়েশ্চেন্স করে, একটা বা দুইটা, যদি তারা অ্যান্সার করতে পারে প্রপারলি তাহলে তারা নেক্সট স্টেজে যায়, আদারওয়াইজ কিন্তু তারা ওই স্টুডেন্টকে সরাসরি স্কিপ করে। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। থিয়েটার আর নাটক না, মানে মূলত শব্দ দুইটা হইতেছে না, এটা খুবই কাছাকাছি বিষয়, কিন্তু এর ভিতরে একটা কমন তফাৎ আছে। ঠিক আছে? একটা হচ্ছে মূলত কোনো মাধ্যম বা স্থান, যেমন মাধ্যম বা স্থান বলতে যদি আমরা একটু ক্লিয়ার করি, মনে করেন মুসলিমরা মসজিদে যায় নামাজ পড়তে আর হিন্দুরা মন্দিরে যায় পূজা দিতে, সবই উদ্দেশ্য কিন্তু কি, প্রার্থনা, তাই না? তো এইটা হচ্ছে আমরা, আপনারা অন্যভাবে নিয়েন না, আপনার ধর্ম রিলেটেড যেহেতু বলতেছি, আমি just বোঝানোর জন্য বলতেছি। এটা হচ্ছে থিয়েটারের ক্ষেত্রে আমরা ধরতে পারি কোনো স্থান বা মাধ্যম। আর আমরা যদি মন আমরা যদি হচ্ছে নাটকের ব্যাপারটা উপস্থাপন করি বা নাটক সম্পর্কে যদি বলি, এইটা হইতেছে কোনো বিষয়বস্তু বা রচনাকে প্রকাশ করে। ঠিক আছে? এই যে আমরা বলি না অনেক ক্ষেত্রে আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে বা কোনো সিনিয়র ছোট বড় ভাই বোনের সাথে, এই নাটক করতেছো, এর মানে কি, ঢং করতেছো, অভিনয় করতেছো, এটা একটা আপেক্ষিক অর্থ। কিন্তু নাটক যে ওয়ার্ডটা আছে এটা যদি আমরা আরো অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করি তাহলে হইতেছে কোনো বিষয়বস্তু বা রচনার প্রকাশ করে। তো এটা হচ্ছে আমাদের বেসিক সিকোয়েন্স। হ্যাঁ, এবার আমরা একটু পার্থক্যে আসি। থিয়েটার আর নাটকের ভেতর মূল পার্থক্যটা কি আসলে? থিয়েটারটা মূলত হচ্ছে একটা শিল্প মাধ্যমের, মানে কোনো কিছুর একটা ব্যবস্থাপনা বলতে পারেন। বলে না যে আরে আজকে থিয়েটারে যাইনি, বা একটা স্পেসিফিক জায়গা যেখানে নাটক মঞ্চস্থ করা হয়। আপনি যখন চারুকলায় আসবেন
আপনার বলবে কি, এই তুই আজকে গেছিলি স্টুডিওতে? আপনার দেখবেন অনেক ফ্রেন্ডরা বলতেছে। আবার অনেক ফ্রেন্ডরা বলে কি, তোরা গেছিস চারুকলায় গেছিলি? জানিস কি হইছে? তা আমি মূলত যেটা বলতে চাচ্ছি, আবার আপনি যখন থিয়েটারে পড়বেন তখন আপনাকে অনেকে আস্ক করবে যে, এই তুই কি আজকে গেছিলি ডিপার্টমেন্টে? থিয়েটারের থিয়েটারে গেছিলি? আজকে শিল্পকলায় থিয়েটার দেখছিস? দারুণ একটা শো ছিল। এরকম অনেকে বলবে। তো এটা পার্টিকুলার কোনো স্থানকে নির্দেশ করতেছে যেখানে নাটক মঞ্চস্থ করা হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? তো থিয়েটার মূলত হচ্ছে একটা মঞ্চ যেখানে অভিনেতারা পারফরমেন্স করে। থিয়েটারের বৈশিষ্ট্য হচ্ছে এখানে লাইট, সাউন্ডের একটা সেট আপ থাকতে পারে, একটা ডিরেকশনাল স্পেস থাকতে পারে, একটা ড্রেসিং রুম থাকতে পারে, দর্শকদের জন্য একটা গ্যালারি টাইপ এরিয়া থাকতে পারে, প্রোডাকশন বা প্রোডাকশন রিলেটেড কিছু বেসিক ব্যাপার থাকতে পারে। হ্যাঁ, আমি যদি আরেকটু ইন্টারেস্টিং ওয়েতে বলি, আপনি যদি মানে ইটালির এমপি থিয়েটারের নাম শুনেন কখনো, শুনেছেন কখনো কেউ? কেউ বলতে পারবেন এমপি থিয়েটারটা কি আসলে? এনিওয়ান? এনি আইডিয়া? আচ্ছা, এমপি থিয়েটার হইতেছে যে গ্রিক টাইমে, আমার যতদূর মনে পড়ে গ্রিক সিভিলাইজেশনের টাইমে এটা বানানো হয়েছে। এরা কনসেপ্টে হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড পরবর্তীতে স্টেডিয়ামের কনসেপ্ট আসছে, যে একটা জায়গায় 12 জন মানুষ খেলাধুলা করবে আর হাজার হাজার দর্শক দেখবে তাকে কি সেন্টার করে। এই যে ডিজাইন আর্কিটেকচারাল যে ফ্যাক্টরটা, এভাবে কিন্তু জিনিসটা তাদের থ্রুতে ইন্সপায়ার হয়েছে। তারা মূলত যেটা করতো যে বিশাল গ্যালারি টাইপের ছোট জায়গা ছিল যেখানে 3-4 হাজার মানুষের বসার, 3-4 হাজার বেশি বলে ফেললাম, 500-র কাছাকাছি মানুষের বসার স্পেস ছিল। রাজা তো অবশ্যই থাকতো। এখানে হচ্ছে বিভিন্ন দেশ থেকে স্লেভ নিয়ে আসা হইতো, তাদের ওই থিয়েটারের ভেতর ছেড়ে দেওয়া হইতো, বা ওই রাউন্ড যে জায়গাটা আছে গ্যালারিতে ছেড়ে দেওয়া হইতো, আর খুব হিংস্র প্রাণী দিয়ে তাদেরকে অ্যাটাক করা হইতো। এটাই রাজারা এনজয় করতো, বুঝছেন? এই হইতেছে তাদের এনজয়মেন্টের বিষয় ছিল, তাদের জৌলুস দেখানোর জন্য একটা এনজয়মেন্ট, সমাজে যারা এলিট ক্লাস লোকজন ছিল তাদের জন্য। হ্যাঁ, ওকে। তো আমরা যদি মঞ্চস্থ বা মঞ্চ মঞ্চ ব্যাপারটা উপস্থাপন থিয়েটারের যদি উদাহরণ দেই, বাংলাদেশে আছে ঢাকা থিয়েটার, ন্যাশনাল থিয়েটার হল বলতে পারেন। এটা আলাদা জিনিস, বাট ঢাকা থিয়েটার হতে পারে উদাহরণ। অন্যদিকে নাট্যকলা নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, নাট্যকলাটা হইতেছে মূলত কোনো কিছুকে, যেহেতু আমরা বলতেছিলাম আগে রচনা, এর মানে রচনাটা অবশ্যই লিখিত গল্প হইতে হয়। আর যদি আমরা থিয়েটারের ভাষায় বলি তাহলে এটা স্ক্রিপ্ট, যা মঞ্চে অভিনয়ের জন্য রেডি করা হয়। আমরা শুনি না অনেক সময় অনেক হিন্দি সিনেমা বা হলিউড বলিউডের সিনেমায় যে, আরে ওপেন হেইমার মুভি দেখছি, ক্রিস্টোফার নোল্যান্স এর মুভি ছিল। ক্রিস্টোফার নোল্যান্স হচ্ছে ব্লু কালারের পেপারে সবসময়, রেড কালারের পেপারে সবসময় কি করে, তাদের যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, বিভিন্ন ক্যারেক্টার আছে, তাদেরকে প্রিন্ট আউট স্ক্রিপ্ট দেয়। কারণ কি, এটা যেন কেউ ফটোকপি না করতে পারে, ফটোকপিতে ধরে কালার ওঠে না, এরকম কিছু একটা কাহিনী আছে, এরকম শুনবেন। তো এই সেই স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের ভেতর মূলত কোনো কাহিনী লেখা থাকে, কোনো গল্প সুন্দরভাবে চরিত্র আকারে থাকে, সংলাপ। হ্যাঁ, ওই যে ছোটবেলা আপনারা প্যাসেজ পড়ছেন না, লাইক কি বলে, একটা বেসিক ইনফরমেশন স্টেপ বাই স্টেপ আসতেছে, প্রথমে আপনি কথা বলছেন, তারপর আপনার ছোট ভাই বোন কথা বলছে, এরকম। ঠিক আছে? তো নাটক সম্পর্কে আপাতত এতটুকুই বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা যদি একটু তুলনার দিকে আসি, তাহলে বলতে পারি কি, যে থিয়েটার হচ্ছে একটা মাধ্যম বা জায়গা যেখানে কি নাটক মঞ্চস্থ করা হয়, কিন্তু নাটকের কোনো স্পেসিফিক এরিয়া নাই। নাটকটা হচ্ছে একটা লিখিত স্ক্রিপ্ট বা রচনা। থিয়েটারে হচ্ছে নাটক পারফরমেন্স করা হয়, এটা তো আমি বললাম। আর নাটকে হচ্ছে স্ক্রিপ্টের মাধ্যমে পারফরমেন্স করা হয়। একটা থিয়েটার হচ্ছে অনেক বিষয়ের সংমিশ্রণ। যদি আমরা একটা মোবাইলের হিসেবে ধরি, তাহলে একটা মোবাইল একটা থিয়েটার, আর মোবাইলের ভেতরে একটা অ্যাপ হচ্ছে নাটক বা স্ক্রিপ্ট। যেমন একটা, মনে করেন যে অফিস, মাইক্রোসফট অফিসের একটা অ্যাপ আছে, আপনি এটা ওপেন যখন করছেন তখন আপনি হরেক রকম পিডিএফ পড়তে পারতেছেন। তো না, থিয়েটারের একটা এলিমেন্ট হচ্ছে একটা নাটক বা গল্প। আপনাকে যদি সরাসরি আস্ক করে এক্সামিনার যে, তাহলে বলো নাটক কি, আপনি সরাসরি বলবেন এটা হচ্ছে লিখিত রচনা বা কোনো গল্প, বা এক কথায় যদি বলি স্ক্রিপ্ট। ঠিক আছে? আর থিয়েটার হচ্ছে যে কোনো জায়গা বা মাধ্যম যেখানে নাটক পরিচালনা করা হয়।
আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে ওনার মতো এরকম? চারুকলা ভর্তি প্রস্তুতি, এনটিআরসি জব প্রিপারেশন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য বিস্তারিত গাইডলাইন পেতে আজকেই আমাদের নিউজলেটার এনরোল করুন এবং সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই। ওটা হচ্ছে বা বিষয়টা হচ্ছে যে যেহেতু আপনি নাট্যকলা নিয়ে পড়ালেখা করতেছেন, নাট্যকলা নাট্যতত্ত্বের ভিতর পার্থক্য। তাহলে এটা আপনি কিভাবে অ্যান্সার করবেন? ঠিক আছে, অনেকে এই কোয়েশ্চেনও আস্ক করতে পারে। তো নাট্যকলা নাট্যতত্ত্ব হচ্ছে দুইটা বিষয় আলাদা। এটার হচ্ছে প্র্যাকটিক্যাল বা থিওরিটিক্যাল বিষয়। নাট্যকলা হচ্ছে ব্যবহারিক জার্নি একটা নাটকের। নাটককে মঞ্চে উপস্থাপনের করার যে শিল্প, যেমন অনেক কিছু এর সাথে অ্যাড আছে: অভিনয়, নির্দেশনা, সেট ডিজাইন, সাউন্ড সিস্টেম, তারপর হচ্ছে কোরিওগ্রাফি। হ্যাঁ, আর নাট্যতত্ত্ব হচ্ছে ড্রামাটিক যে থিওরিটা আছে, থিওরিটিক্যাল যে বিষয়টা আছে, নাটক কিভাবে তৈরি হয় তার নিয়ম বিশ্লেষণ, দর্শন। মূলত নাটকের দর্শনটাকেই মূলত বলা হয়ে থাকে। এখানে মূলত নাটকের আলোচনা করা হয় নাটকের গঠন, চরিত্র নির্মাণ, নাট্যরীতি, দর্শন ও ব্যাখ্যা, এক কথায় বলতে গেলে। তো নাটকের যে ব্যবহারিক রূপটা আছে সেটা হচ্ছে নাট্যকলা, আর নাটকের যে তাত্ত্বিক রূপটা আছে সেটা হচ্ছে তাত্ত্বিক ধারণা, সেটা হচ্ছে নাট্যতত্ত্ব। নাট্যকলা হচ্ছে মঞ্চস্থ ব্যাপার, মঞ্চে যেটা উপস্থাপন হয়, আর নাট্যতত্ত্ব হচ্ছে কোনো বই বা কিছু বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা হয়। নাট্যকলায় অভিনয় নির্দেশনা থাকে, আর নিয়ম গঠন দর্শন হচ্ছে নাট্যতত্ত্ব। ঠিক আছে? তো এইটা প্রেজেন্টেশন ব্যাপারটা মাথায় রাখবেন। তো ঘটনাটা হইতেছে যে অনেকে আস্ক করে যে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডি মূলত সাবজেক্টটা কি, এইটাও না অনেকে আস্ক করে। এগুলো হইতেছে কিছু আপনারা তো ভদ্র ভালো ছেলে বাচ্চা, কিন্তু অনেক কিছু বাচ্চারা থাকে যারা হচ্ছে একটু বেশি দুষ্টুমি করে, তারা আসলে আস্ক করে যে ভাই থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিটা আসলে কি। অনেকেই তো আমাকে আস্ক মানে যদি এরকম কিছু আসে। চারুকলা ভর্তি প্রস্তুতি, এনটিআরসি জব প্রিপারেশন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য বিস্তারিত গাইডলাইন পেতে আজকেই আমাদের নিউজলেটার এনরোল করুন এবং সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই। বোঝার চেষ্টা করেন যে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডি বলতে আসলে কি। যেহেতু আপনি এখানে পড়তে আসছেন, পড়তে যাচ্ছি ভাই, আমি যদি এই মানেটাই না জানি তাহলে কিভাবে হবে? তো সহজে যদি বলি, আমরা একটা ডিসিপ্লিন বা ডিপার্টমেন্ট সম্পর্কে জানি। একটা ইউনিভার্সিটির একটা ডিসিপ্লিন বা ডিপার্টমেন্ট হয়, যেমন আমি পড়েছি স্কাল্পচার ডিসিপ্লিনে, আরেকজন পড়ে ম্যাথমেটিক্স ডিসিপ্লিনে বা ডিপার্টমেন্টে। কিন্তু থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ হচ্ছে বহুমাত্রিক বা মাল্টি ডিসিপ্লিনারি একটা প্ল্যাটফর্ম বা জায়গা, যেখানে শুধুমাত্র আপনি একটা পার্টিকুলার বিষয়কেই নিয়ে পড়ালেখা করতেছেন না, আপনি মাল্টিপল বিষয় নিয়ে শিখতেছেন, জানতেছেন, ডিসকাশন হচ্ছে। এইটার একাডেমিক রূপ দেওয়া হয়েছে, যেখানে নাটক মঞ্চ তো করা হয়, এটা যেমন শেখায় অভিনয়, এবং এর বাইরে বিভিন্ন বিষয় পারফরমেন্স বা পারফরমেন্স ওরিয়েন্টেড বিষয় যেখানে শেখানো হয়ে থাকে। বুঝতে পারলেন? তাহলে আমরা কি জানলাম যে থিয়েটারের পারফরমেন্স স্টাডিটা হচ্ছে মূলত একটা বহুমাত্রিক মাল্টিডিসিপ্লিনারি এরিয়া, যেখানে নাটক মঞ্চ অভিনয় পারফরমেন্স রিলেটেড বিষয় নিয়ে পড়ালেখা করানো হয়ে থাকে। পারফরমেন্স নিয়ে যদি আমরা আরেকটু সহজে বলি, মানুষ যে কোনো উপস্থাপন বা আচরণ মঞ্চে বা মঞ্চের বাইরে যখন করে থাকে সেটাকে আমরা পারফরমেন্স বলে থাকি, পারফরমেন্স আর্ট বলে থাকি। আর থিয়েটার হচ্ছে মঞ্চে নাটক যেটা উপস্থাপন বা যে শিল্পচর্চা আমরা সাধারণত করে থাকি। আপনি সুন্দর হাতের লেখা লিখতেছেন, এটা হচ্ছে আপনার সুন্দর হাতের লেখা করার আর্ট বা শিল্প। আপনি ভালো ভাস্কর্য দেখতেছেন, আমার ভিডিও দেখছেন ইউটিউবে, এটাও একটা ভাস্কর্য দেখা বা স্কালচারাল যে একটা আছে, স্কালচার যে আছে ওইটা আপনি দেখতেছেন। তো এটা প্রত্যেকটা আলাদা আলাদা মাধ্যম, কিন্তু আমার যে ইমপ্রেশনটা আছে আমি কিন্তু এটা মাধ্যমে এক একভাবে উপস্থাপন করতেছি। তো এটা কিন্তু আমার একদিনে আসেনি, এটা দীর্ঘ চর্চার মাধ্যমে হয়েছে। সো ইন দ্যাট কেস ইটস জাস্ট ওয়ার্কিং লাইক দিস ওয়ে, কোনো কিছু উপস্থাপনা। থিয়েটার যদি আমরা প্র্যাকটিসের কথা বলি, এতে অভিনয় নির্দেশনা বা ডাইরেকশন
সেট ডিজাইন সম্পর্কে কিন্তু খুব ডিটেলসে পড়ালেখা করানো হয়। নাট্যতত্ত্ব ওর ইতিহাস, প্রাচীন আধুনিক সময়, কাল, দর্শন। হুম? পারফরম্যান্স স্টাডি হচ্ছে শুধু নাটক না, এখানে আরো অনেক কিছু থাকে, যেমন সামাজিক আচরণ, নৃত্য, উৎসব, রীতিনীতি, দৈনন্দিন যে বিভিন্ন বিষয় আছে তার রিলেটেড যাবতীয় ব্যাপারগুলা। ঠিক আছে? তো যখন আমরা থিয়েটারের সাথে পারফরম্যান্স বিষয়টাকে জুড়ে দিচ্ছি, এটা তখন ভার্সেটাইল হয়ে যাচ্ছে। মানে আপনার এখানে সীমাবদ্ধতা নাই যে আপনি অ্যারিস্টটলের 4টা তত্ত্ব পড়বেন, আপনার 4 বছর শেষ। নো, এইটা যুগোপযোগী, সময়ের সাথে সাথে সিলেবাসটা, স্ট্যান্ডার্ডটা ওরকম মডিফাই হয়, আরো আপডেট হয়, চেঞ্জেস আসে। হুম? পারফরমেন্সের ভেতরে আসলে স্পেসিফিক্যালি সমাজ, সাংস্কৃতিক, রাজনীতির যে বিভিন্ন বিষয় আছে, এই নিয়েও কিন্তু অনেক জিনিসপত্র উপস্থাপন থাকে। তো যদি আপনি থিয়েটার নিয়ে পড়ালেখা করেন, ইন ফিউচারে চান্স পাইলেন, করলেন, তখন আপনার টিচাররা বলবে কি যে তুমি কোনো কিছু, তোমার জীবনটা হচ্ছে একটা অভিনয়ের মতো। আপনার জীবনের এক একটা মঞ্চ, এক একটা অঙ্ক আছে, একটা যে পরিচ্ছেদ আছে, সেই পরিচ্ছেদে হচ্ছে আপনি সরাসরি এই অভিনয়টা পালন করতেছেন। আপনি আপনার ফ্যামিলির সাথে একরকম, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে একরকম, টিচারদের সাথে একরকম। সো দিস ইজ হাউ এক্স্যাক্টলি দিস ওয়ার্ক, ইট ওয়ার্কস আর কি, যে এই যাবতীয় ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে। সো আই হোপ যে আপনারা এটাও ক্লিয়ার একটা ধারণা পাবেন। নাট্যকলার অ্যাডমিশন টেস্টে কিছু ডিপ্লোম্যাটিক্স টাইপস কোশ্চেনে অ্যান্সার করতে হয়, যেই অ্যান্সারটা গ্রহণযোগ্যতাটা থাকবে, যে অ্যান্সার হচ্ছে খুব কমপ্লিকেশন তৈরি করবে না, যে অ্যান্সার আপনাকে কনফিউজ করবে না। আর যেই সকল অ্যান্সারের মাধ্যমে আপনি আপনার এক্সামিনের সাথে আপনাকে প্রুফ করতে পারছেন নিজেকে যে আপনার শুধুমাত্র যে ভালো জ্ঞান বা দক্ষতা আছে তা না, আপনার কাছে উপস্থিত বুদ্ধিরও কি উপস্থাপনটা আছে। লাইক আপনি জানেন যে কোন জায়গায় কতটুকু উপস্থিত বুদ্ধি ব্রেনটা খাটাইতে হয় এই বিষয়টা। ফর দ্যাট রিজন এই সম্পর্কে টুকটাক ইনফরমেশন জানতে হয়। তো লাস্ট ক্লাসে আমি কিন্তু আপনার সাথে শেয়ার করেছিলাম এই বিষয়টা যে অনেক টিচার থাকে যারা হইতেছে লাইক এই ব্যাপারগুলো নিয়ে আসলে স্টুডেন্টদের আস্ক করে যে তুমি বাবা এখানে পড়তে আসতেছো এরকম রিলেটেড যাবতীয় ব্যাপার নিয়ে, যে এই কোয়েশ্চেন অ্যান্সারে তারা আসলে আইডেন্টিফাই করে ফেলে যে আপনি কতটুকু যোগ্যতা রাখেন এই ডিপার্টমেন্টে পড়ার জন্য, বা আপনি আদৌ এই ডিপার্টমেন্টের জন্য ডেডিকেটেড কিনা। বুঝছেন? এরকম যাবতীয় বিষয় কিন্তু এখানে আমরা লক্ষ্য করে থাকি। ফর দ্যাট রিজন আপনাদেরও কিন্তু এই ব্যাপারগুলো জানতে হবে বা জানাটা খুব জরুরি। তার ভেতরে ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে যে আপনি কেন নাট্যকলায় পড়তে আসতেছেন, বা এতগুলো ডিপার্টমেন্ট বা ইউনিট আছে, এগুলো বাদ দিয়ে নাট্যকলাই বা কেন? ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। তো এটা যদি সব থেকে সহজ আমি অ্যান্সার দিই, আমি এটা গত ক্লাসেও কিছু বলার ট্রাই করেছিলাম, আজকে আমি বলছি আপনাদের সবার জন্য যে আপনি ট্রাই করবেন যে নাট্যকলা রিলেটেড কোনো বিষয় নিয়ে ডাইরেক্ট আলাপ তুলে সেটার সাথে সম্পৃক্ততা রেখে আপনি বলা, যেন তারা খুব কমপ্লিকেটেড না মনে করে আপনার অ্যান্সার, আর আপনি সেফ জোনে থাকেন। যেমন এই কোশ্চেন যদি আমাকে আস্ক করতো, আমি বলতাম যে আমি সেট ডিজাইন সম্পর্কে অনেক আগ্রহ। আমি যখনই কোনো নাটক দেখেছি তখন সেখানে সেট ডিজাইন সম্পর্কে অনেক ভালো ধারণা পেয়েছি। তা আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আমার এই ফিল্ডে প্রফেশনালি কাজ করা। আমি এখানে পড়তে চাই এই জন্য। এটা হতে পারে রিজন। অথবা আপনি বলতে পারেন যে আপনি সরাসরি হচ্ছে এতদিন থিওরিটিক্যাল পড়ালেখা করেছেন, তো আপনার কাছে মনে হয় যে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনার ক্রিয়েটিভ জিনিসপত্র অনেক ভালো লাগে, ক্রিয়েটিভ ব্যাপারটা ভালো লাগে, বা একটা ক্রিয়েটিভ প্রকাশভঙ্গি যেটা আছে, সৃজনশীল চিন্তার অধিকারী বা সৃজনশীল চিন্তা ভাবনা করা, হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে আপনি অনেক এনজয় করেন। এই জন্য হচ্ছে আপনি এখানে পড়তে আসছেন, যার কারণে নাট্যকলা আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে, কারণ এখানে পড়ালেখার বিষয় একটু পাশাপাশি প্র্যাকটিক্যাল বেস বিষয়ও আছে। অনেকে আরো ইন্টেলেকচুয়াল অ্যান্সার করে যে একটা নাটকের মাধ্যমে অনেক কিছু বহিঃপ্রকাশ হয়, এটা হচ্ছে মিশ্র মাধ্যম একটা বিভাগ, যেখানে পড়াশোনার ব্যাপ্তির সাথে সাথে
উন্মুক্ত চিন্তা, সৃজনশীলতার একটা সংমিশ্রণ ঘটে, এই জন্য আপনি এখানে পড়তে আসছেন বা আপনি এখানে পড়তে চান। হ্যাঁ, এইটাও লাইক আপনি কমন অ্যান্সার করতে পারেন। আর ইটস নট অলওয়েজ নেসেসারি যে আপনি অ্যান্সার খুবই মানে এই বিষয়টা যেন আপনার এইভাবে কাজ করে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা কথাবার্তা বলবো যে নাট্যকলা আমাদের বাংলাদেশে একটু অন্যভাবে দেখা হয়। সো আপনি বলতেছেন যে আপনি এখানে পড়তে চান, পড়তে আসবেন, ভালো কথা। তো আপনার বাসার থেকে আপনাকে কতটুকু সাপোর্ট করতেছে, এই বিষয়টা ক্ল্যারিটি নেওয়ার চেষ্টা করে তারা, যে আপনি আদৌ এখানে স্বয়ংসম্পূর্ণভাবে পড়তে আসতেছেন কিনা, বা আপনার অন্যান্য ইউনিটে চান্স হয়েছে বলে তাই এখানে আসছেন, চান্স হয়নি বলে আসছেন, নাকি আপনি আপনার বাবা মাকে না জানিয়ে আসছেন। এরকম অনেক বিষয়ে তারা সাধারণত আস করে। তো আলটিমেটলি হচ্ছে আপনার বাসা থেকে সাপোর্ট করবে কিনা, যে আপনি নাট্যকলায় পড়তে আসতেছেন কিনা। তো এইটার আপনি সুন্দর করে অ্যান্সার করতে পারেন যে আপনি সবসময় চেষ্টা করেন আপনি আপনার বাবা মার মানে বাবা মার সাথে আর কি অনেস্টি থাকা, বা আপনি সবসময় চেষ্টা করেন যে, বা আপনার বাবা মা সবসময় চেষ্টা করে যে আপনি যে বিষয়টায় পড়ালেখা করে বা আপনি যে কাজটা করে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই বিষয়টাই হচ্ছে আপনি মানে নিজেকে আর কি উপস্থিত রাখা। তো ওই জার্নি থেকে কিন্তু আপনি সরাসরি এখানে পড়তে আসতেছেন। প্রথম দিকে হয়তো বা আপনার একটু সমস্যা হবে, বাট আপনি পরবর্তী ঠিক আপনার বাবা মাকে কনভিন্স করার চেষ্টা করবেন যে আপনি নাট্যকলায় পড়তে চান, বা নাট্যকলায় অনেক ভালো দিক রয়েছে পড়ালেখার মাধ্যমে, উপস্থাপনের মাধ্যমে। ঠিক আছে, এইটা একটা সলিড অ্যান্সার হইতে পারে। নেক্সট হচ্ছে আপনি এটাকে আরো অন্যভাবে অ্যান্সারও করতে পারেন যে, যেহেতু আপনি অনেক ইউনিটে মানে পড়ালেখা করার মানে পরীক্ষা দিয়েছেন, তো আপনি মানে অনেকে মনে করে কি যে যারা নাট্যকলায় পড়ালেখা করে তারা যথেষ্ট মেধাবী না, এই জন্য তারা নাট্যকলায় পড়তে আসে, ব্যাপারটা এরকম। কিন্তু আপনি কখনো এই কথাগুলো এভাবে বলতে যাবেন না যে আপনি আদার্স ইউনিটে পরীক্ষা দিচ্ছেন, আপনার চান্স টান্স হচ্ছে না, যার কারণে আপনি মনে করছেন যে এখানে আপনি এক্সাম দিতে আসছেন। তো সব থেকে সলিড ওয়ে অ্যান্সার হচ্ছে যে অনেস্টির সাথে আপনি, হ্যাঁ আপনি বাসায় জানাইছেন যে নাট্যকলায় আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, কিন্তু তার মানে এটা না যে নাট্যকলার কোনো ফিউচার নাই। আপনি যখন আরো পড়ালেখা করবেন নাট্যকলা, তখন আপনি আরো বিস্তর জানতে পারবেন যে নাট্যকলার ভবিষ্যতের কর্মক্ষেত্রগুলা কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। আর বাংলাদেশে এমন অনেক মানুষই আছে যারা নাট্যকলায় পড়ালেখা করে অনেক ভালো একটা অবস্থা তৈরি করেছে। সো আপনিও চেষ্টা করবেন, অবশ্যই ভালো কিছু হবে। দ্যাটস ইট। তো থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনাকে ম্যাক্সিমাম অনেকেই আস্ক করে, অনেকভাবেই টিচার আস্ক করে যে ফার্স্ট সেকেন্ড ইয়ারে দেখা গেছে যে আপনার যে খরচটা আছে মান্থলি, একটা খরচাপাতি, বা আপনি তো হলে থাকবেনই, এর তো কোনো মাফ নেই, কিন্তু এই টাইপের যেটা খরচ বা এই বিষয়গুলো আছে, এটা আপনার বাসা থেকে কতটুকু বেয়ার করবে, বা মানে তারা ডাইরেক্টলি এটা বলে না যে আসলে আপনার পকেটে টাকা আছে কিনা, আপনি নাট্যকলা পড়তে আসছেন এরকম টাইপ কিছু, বাট তারা জাস্ট এটাই আইডেন্টিফাই করতে চায় যে হ্যাঁ আপনার বাসা থেকে 100% গ্রিন সিগন্যাল আছে, যে যদি আপনার কোনো নেগেটিভ সিচুয়েশন তৈরি হয় আপনার সাথে, তাহলে আপনি সরাসরি এই যে খরচাপাতিটা আছে এটাকে আপনি বাসা থেকে নিয়ে ম্যানেজ করতে পারবেন। এই জিনিসটা তারা আজ করে। তো আপনি তখন সরাসরি বলবেন যে আমি সবসময় যে কাজটা করার চেষ্টা করি, সবসময় আমি অনেস্টি বা সততার সাথে করার চেষ্টা করি। আমার পরিবারের আমার উপর একটা আস্থা বা বিশ্বাস আছে, তো আমি চেষ্টা করব এটা ধরে রাখার জন্য। আর অবশ্যই আমি তাদের বুঝিয়ে বলবো, তারা অবশ্যই আমার খরচ বেয়ার করে করবে। মানে এটা হচ্ছে একদম লাস্ট স্টেজের কোশ্চেন। ইটস নট অলওয়েজ হ্যাপেনিং লাইক যে এটা সবসময় হবে বা এই কোশ্চেন আপনাকে আস্ক করবে, বা আপনি টার্গেটে আছেন এই কোশ্চেন আপনাকে আস্ক করবে। নো নো নো, নেভার এভার দে ডু ইট টু ইউ, দে উইল ডু ইট টু ইউ। সো এই টপিক বা পয়েন্ট অফ ভিউ নিয়ে বেশি প্যারা খাওয়ার দরকার নেই। ফাইন্যান্সিয়াল ব্যাপার,
সেলফ কনফিডেন্ট, স্টাডি, পারপোজ। এই ৩ টার উপর কিন্তু আমরা বেসিক ইনফরমেশন জানতে পারলাম। এখন বলেন আপনার কি আরো এই রিলেটেড কোনো কোয়েশ্চেন কি মাথায় ঘুরপাক খাচ্ছে? Or in some cases you want to know about these questions and answer in different respect or perspective? তানজিদ, হ্যাঁ ভাইয়া। এই রিলেটেড কি আপনার কোনো কোশ্চেন মাথায় ঘুরপাক খাচ্ছে? বা নূর, সুরাইয়া? না ভাইয়া। ওকে, তো আই হোপ যে আপনারা একটু হলেও ধারণা পাইছেন, আইডিয়া পাইছেন যে কিভাবে আসলে এই বিষয়টা কাজ করে আর এটাকে কিভাবে আসলে ডিল করাটা জরুরি। ঠিক আছে? ওকে, তো আজকে আমরা একটু ইন্টেলেকচুয়াল বা এই ব্যাপার নিয়ে কথাবার্তা বললাম যেন আপনারা একটা ক্ল্যারিটি পেয়ে যান।